করলা ভাজি করতে হবে, তাও নাকি করলার মধ্যে করলার বিচি রাখা যাবে না। কি এক আজব অবস্থা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি সোহানা শারমিন সাথী। বাসায় আসলে সারাদিন অনেক কাজ করি, যার কারণে সব সময় সেজেগুজে আপনাদের কাছে নিজেকে উপস্থাপন করতে পারি না। বাসায় যেরকমের থাকি সেরকমই আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আর মোটামুটি অনেকটা ক্ষুধা লেগে গেছে, তাই ভাবতেছি এখন কিছুটা ভাত। আমরা যেহেতু বাঙালি, ভাতের ক্ষুধা আমাদের বড় ক্ষুধা, তাই আমি ভাত টাত নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু এক রুমের একটা বাসায় ভাড়া থাকি, আমার বাসায় কিন্তু ডাইনিং টেবিল নাই, আমি কিন্তু সবকিছু ফ্লোরেই রাখি। আজকে আমি রান্না করেছি রুই মাছ, চিংড়ি মাছ আর করলা ভাজি। ইলিশ মাছ, চিংড়ি মাছ সবারই মোটামুটি অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমি যেহেতু বরিশালের মেয়ে, ইলিশ মাছটা আমাদের নদীতে কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। আর ইলিশ মাছটা যে পছন্দ হবে না এরকম কিন্তু না। ইলিশ মাছ, চিংড়ি মাছ অনেক পছন্দ হলেও ইলিশ মাছ, চিংড়ি মাছ আমাদের মধ্যবিত্তদের কেনার বাহিরেই থাকে। মোটামুটি প্রায় অনেকটা সময় চিংড়ি মাছের, ইলিশ মাছের মোটামুটি বাজারে অনেক দাম থাকে। তবে চিংড়ি মাছটার দাম একটু কম হলেও ইলিশ মাছটার দাম মোটামুটি অনেক থাকে। তাই আমি বড় মাছের মধ্যে রুই মাছটাই খাই, কারণ রুই মাছটা আমার মোটামুটি ভালোই লাগে আর অনেক পছন্দ রুই মাছটা। আমি বাসায় সব সময় সরিষার তেল খাই। একটা সময় প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিকের চাপ দিছিল, অনেক সমস্যায় ভুগতেছিলাম, তো ভাবলাম যে সরিষার তেল খেয়ে দেখি, তাইলে হয়তো বা গ্যাস্ট্রিকটা একটু কম হইতে পারে। আসলেই তাই, সরিষার তেলটা খাওয়ার পরে এখন আমার মোটামুটি গ্যাসের চাপটা অনেকটাই কম। আমি কিন্তু মাছগুলো বাজার থেকে কিনে এনে অনেক আগে ফ্রিজে সুন্দর করে পোটলা পোটলা করে কেটে রেখেছিলাম। মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেকটা বড়, কারণ মাছের সাইজটাও অনেক বড় ছিল। মাছ যদিও পানিতে থাকে, তারপরেও কিন্তু সেই পানি দিয়ে মাছকে আবার ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু রান্না করতে হয়। আমি মাছে অনেকক্ষণ যাবত লবণ মেখে রেখে তারপরে কিন্তু মাছগুলো পরিষ্কার করে তারপরে ভেজে নিচ্ছিলাম। এইদিকে আমি আবার করলা ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু তেলের মধ্যে ভাজিতে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এইদিকে আমি করলাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিছিলাম। সবাই করলা ভাজি খাবে বাসার, কিন্তু করলার মধ্যে বিচি থাকা যাবে না। আমার আবার করলার বিচিটা মোটামুটি অনেক পছন্দ। করলা ভাজি দিয়ে ভাত খেতে বসবো আর করলার বিচি যদি চাবার না পড়ে তাহলে কেমন একটা লাগে। তো যাই হোক, আমি মরিচ গুলো অনেক আগে গুঁড়ো করে রেখেছিলাম একটা ডিব্বার মধ্যে। বেশি গুঁড়ো না আর কি, মোটামুটি আর কি একটু আস্তে আস্তে। তো ওইগুলো আমি করলা ভাজির মধ্যে দিয়ে দিছি, কারণ যখন বাসায় কাঁচা মরিচ না থাকে তখন আমি এই মরিচটা দিয়ে চালিয়ে দিই। তেলের মধ্যে সবকিছু ভাজি হওয়ার পরে এখন কিন্তু আমি করলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, একটা করলার মধ্যেও কিন্তু বিচি নাই, কারণ আমাকে কিন্তু করলার বিচি একটাও রাখতে দেয় নাই। তো যাই হোক, আমি কিন্তু করলাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু সেই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। এইদিকে আবার আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মাছ একটু কড়া কড়া ভাজি না হলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না। সবার পছন্দ আসলে এক না, অনেকে আবার মাছগুলো ভাজা ছাড়াই খায়। তো যাই হোক, এইদিকে আমার করলা ভাজিটা কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার করলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি চাইছিলাম আজকে করলাটা একটু সবুজ সবুজ রাখবো, কিন্তু সবুজ সবুজ রাখতে গিয়ে দেখি যে সিদ্ধ হয় নাই। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এইদিকে আবার আমি কি করেছি জানেন, আমি আদা রসুনটা বের করি নি, আর মাছ ভুনা করবো, আদা রসুন কিন্তু অবশ্যই লাগবে। আদা রসুন বাটা না দিলে আমার কাছে আবার ভালো লাগে না। তো আমি ফ্রিজ থেকে বের করে দেখি ইট হয়ে গেছে, তারপরে হালকা একটু পানি দিয়ে আমি মাছের আইস উঠানোর মেশিনটা দিয়ে আমি একটু একটু করে উঠানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু উঠানো যাচ্ছে না, আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরে উঠায় কোনো রকমের রান্না বান্নাটা সেরে নিলাম। এই যে আমার রান্না বান্না শেষ। আমি এখানে রুই মাছ ভুনা করেছি, 2 পিস চিংড়ি মাছ, আর করলা ভাজি, আর সাদা ভাত। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।